আসসালামু আলাইকুম বন্ধুর, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভালোবাসা ছায়া গল্প ২৫ নাম্বার পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাতের দিকে পিয়াস প্রিয়ার বাসায় চলে আসে। প্রিয়া তখন ঘুমাচ্ছিল, সেই বিকেলে ঘুম দিয়েছে, এখনও ঘুমাতেই আছে। এর মাঝে নৌশিন বেগম একবার ডেকে এসেছে মেয়েকে, খাবার খেয়ে ঔষধ খেতে হবে। তবে প্রিয়ার কোনো খবর নেই। পিয়াস বাসায় এসে হৃদার রুমে গিয়ে দেখে প্রিয়া ঘুমাচ্ছে। সে রুমে ঢুকেই শব্দ ছাড়া দরজাটা লক করে দেয়। যতই হোক বাসায় শ্বশুর শাশুড়ি আছে, আবার ছোট্ট একটা শালিও আছে। নেহাত প্রিয়া অসুস্থ, তাই তো আসলো সে। প্রিয়া সুস্থ থাকলে সে ছুটিতে আসলেই প্রিয়া যে নাম সেটা হৃদা নাম দিয়ে ছাড়লাম নিজেদের বাসায় নিয়ে চলে যাবে। এভাবে শ্বশুরবাড়ি এসে থাকতে তার বেশ সংকোচ হচ্ছে। গতকাল আসার সময় সে ব্যাগে করে কিছু ড্রেস নিয়ে এসেছিল, তাই এখন এসে আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা হালকা টি শার্ট আর ট্রাউজার পরে বের হয়। তারপর এসে হৃদার মাথার কাছে বসে। মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে, সে যে এসেছে তার পাশে বসেছে, এসবের কোনো খবর নেই। হয়তো এটা ঔষধের সাইড এফেক্ট হতে পারে। শরীরে এত আঘাতের জন্য তো কত ঔষধ দিয়েছে ডাক্তার। ঘুমের ঘোরে হৃদার মাথা একপাশে হেলে রয়েছে, সোজা হয়ে ঘুমোতে হচ্ছে তাকে। পায়ের আঘাতের জন্য পাশ ফিরতে পারে না, এই জন্য ঘুমোতেও খুব অসুবিধা হয় তার। মাথাটা বালিশ থেকে প্রায় নেমে গিয়েছে, তাই মাথার চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর আছড়ে পড়ে আছে। ঘুমের ফলে হৃদার ঠোঁট দুটো সামান্য ফাঁকা হয়ে আছে। বিষয়টা শারমারের কাছে অনেক সুন্দর লাগে। হৃদার মুখের কাছে হাত বাড়িয়ে ঠোঁট দুটো তার দু আঙুলে বন্ধ করে দেয়, তবে একটু পর আবারও আগের মতোই হয়ে যায়। শারওয়ার আলগোছে হৃদার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। চুলগুলো কেমন রুক্ষ হয়ে আছে। অ্যাক্সিডেন্টের পর চুলে আর হাত লাগানো হয়নি, তাই দুদিন আগের করা বেনিটা এলোমেলো হয়ে গেছে। সামনে থাকা ছোট ছোট চুলগুলো তাই প্রচণ্ড জ্বালাচ্ছে হৃদাকে। পিয়াস নাম পাল্টায় শারওয়ার হৃদার মুখের ওপর থেকে চুল সরিয়ে কানের পেছনে গুজে দেয়। তারপর গালে হাত রেখে মৃদু স্বরে হৃদাকে ডাকতে থাকে। শারওয়ারের ডাক হৃদার কানে পৌঁছতেই হৃদা একটু নড়ে চড়ে ওঠে, তবে হাতের আঘাত পাওয়া অংশ বিছানার সাথে ঘষা খেতেই ঘুমের মাঝে সে চোখ মুখ কুঁচকে খালে। শারওয়ার আবারও হৃদাকে ডাকতে থাকে। এভাবে বেশ কয়েকবার ডাকার পরে হৃদা একটু বিরক্তি নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে, আম্মু যাও তো, এখন খাবো না, আমার ঘুম হয়নি এখনো। আমি তোমার স্বামী বলছি, ওঠো হৃদা, অনেক ঘুমিয়েছ, এখন না উঠলে পরে আর রাতে ঘুম আসবে না। আমি ঘুমাবো, আরও পরে ঘুমাবে, খাবার খেয়ে ঔষধ খেতে হবে তো। শারওয়ার জোর করে হৃদাকে তুলে বসিয়ে পেছন থেকে বালিশ সরিয়ে নিজে সেখানে বসে পড়ে। পেছনে শক্তপোক্ত আশ্রয় পেয়ে হৃদা হাত দুটো দুদিকে ছড়িয়ে দিয়ে আবারও শরীর এলিয়ে দেয়। তার পিঠ এখন শারওয়ারের বুকে স্থান করে নিয়েছে। ঘুমের ঘরে হৃদা এসব কিছুই অনুভব করতে পারছে না। শারওয়ার এতক্ষণে হৃদাকে তুলতে ব্যর্থ হওয়ায় এবার অন্য পদ্ধতি অবলম্বন করে। পেছন থেকে নিজের হাত সামনে এনে হৃদার থুতনি ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারপর হৃদার বন্ধ চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে বলে, ওঠো সোনা, এখন কিন্তু আমি রেগে যাব। হৃদার ঘুম ততক্ষণে একটু হালকা হয়ে গেছে। সে পিটপিট করে চোখ খুলতেই শারওয়ারকে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে। শারওয়ার এবার টুপ করে হৃদার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। এবার হুঁশে থাকায় হৃদার গাল দুটো মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করে। সে ড্যাব জ্যাব করে শারওয়ারের দিকে তাকিয়ে থাকে। এটা কি হলো মাত্র? কিছু বুঝে ওঠার আগেই শারওয়ার কি কাজটা করে বসলো। তবে শারওয়ার একদম স্বাভাবিক, তার মাঝে কোনো দ্বিধা কিংবা লজ্জা নেই, কারণ হৃদা সম্পূর্ণটাই তার অধিকার। হৃদাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শারওয়ার ভ্রু নাড়িয়ে বলে, কি হয়েছে, এমন স্ট্যাচু হয়ে গেলে কেন, আরও লাগবে নাকি? হৃদার যেন কি হয়ে যায়, সে মন্ত্রমুগ্ধের মতো উপর নিচ মাথা নাড়িয়ে জানায় আবারও লাগবে তার। হৃদার সম্মতি দেখে শারওয়ার একটু অবাক হয়, মুখ ফুটে বলে, এইটুতেই কেমন টমেটো হয়ে গেছো, আর একটা দিলে তো বোধহয় স্ট্রবেরি হয়ে যাবে। যদিও স্ট্রবেরি আমার ফেভারিট ফ্রুট। কথাটা শেষ করেই হৃদাকে কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগেই শারওয়ার হৃদার থুতনি চেপে ঠোঁটে বেশ সময় ধরে ঠোঁট ছুঁইয়ে রাখে। ততক্ষণে হৃদা জ্ঞান হারানোর পর্যায়ে চলে গেছে। গতবার যাওয়ার আগে হৃদার ঠোঁটের একপাশে আঁকা শারওয়ারের ঠোঁটের ছোঁয়ার রেশ অনেকদিন ছিল হৃদার মাঝে। তাহলে এবারে করে শারওয়ারের এ কাজের রেশ কতদিন থাকবে তার হৃদার জানা নেই। শারওয়ার হৃদাকে ছাড়তেই সে লজ্জা পেয়ে মুখ সামনে ঘুরিয়ে নেয়। এতক্ষণে তার ঘুমটুম সব হাওয়া হয়ে গেছে। তার অবস্থা দেখে শারওয়ার হেসে বলে, যাক, তোমার ঘুম ভাঙাতে এই ট্রিকটা বেশ কাজে দিল। এরপর থেকে এভাবেই ঘুম ভাঙাবো তোমার, ঠিক হবে না বলো? হৃদা লজ্জায় কিছুই বলতে পারে না। হৃদাকে কিছু না বলতে দেখে শারওয়ার পুনরায় বলে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, সবে তো শুরু এসবের। এবার অসুস্থ বলে বেঁচে গেলে নেক্সট টাইম ডোজটা আরও মারাত্মক হবে ইনশাল্লাহ। হৃদা এবার এসব থেকে বাঁচতে একটু জোরেই বলে ফেলে, থামুন প্লিজ, আর কিছুই বলবেন না, আমার কেমন যেন লাগছে। শারওয়ার মুচকি হেসে বলে, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম,
একসাথে এত কিছু সহ্য হবে না তোমার। দেখলে তো আমি কত ভদ্রলোক। হৃদা বিড়বিড় করে বলে ওঠে, চরম অভদ্র অসভ্য জোক একটা। হৃদার এখন হাত নাড়াতে অসুবিধা হয় না। হাতের কনুইয়ে শুধু রাস্তার সাথে ঘষা লেগে ছড়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি এখানের আঘাতটা শুকিয়ে যাচ্ছে। তবে হাতের আঘাতের সাথে কোনো কিছুর ঘষা লাগলে হালকা ব্যথা অনুভূত হয়। আবার অপর পায়ের হাঁটুর নিচের আঘাতটা বেশ বড় ছিল। দুদিনে তেমন উন্নতি হয়নি, তবে অপর পা ভালোই আছে। ওয়াশরুমের হৃদার জন্য একটা চেয়ার সদৃশ টয়লেট রাখা আছে। যেহেতু সে বসে কিছু করতে পারবে না, তাই এটাই তার জন্য দরকারি। সারোয়ার হৃদাকে কোলে করে ওয়াশরুম পর্যন্ত দিয়ে আসে। বাকিটা হৃদা নিজেই সামলে নেয়। তারপর আবার তাকে রুমে নিয়ে এসে বেডে বসিয়ে দেয়। খাবার নিয়ে আসি, তবে খেয়ে ওষুধ খেতে হবে। একটু পরে খাই, ঘুম থেকে উঠে এখন খাবার রুচি পাচ্ছি না। একটু পরে আমি নিজেই বলবো। আচ্ছা, তোমার ইচ্ছা, তবে খেতে তো হবেই। এমনি তুমি নাকি খাবার নিয়ে অনেক তালবাহানা করো। তাছাড়া তার নিদর্শন তো আমার সামনেই দেখতে পাচ্ছি। শুকনো পাটকাঠির মতো অবস্থা তোমার, যেন একটু হাওয়া দিলেই উড়ে চলে যাবে। নিজের দেহের এমন অপমান শুনে হৃদার সহ্য হয় না। সে কিছুটা রেগে বলে, নিজে একটা মোটা গন্ডার বলে কি সবাইকেও গন্ডারের মতো দেখতে চান? আপনি একটা পেট মোটা গন্ডার। মাথা নষ্ট হয়ে গেল নাকি? আমার এত ফিটফাট দেহকে তোমার কাছে গন্ডারের দেহ মনে হচ্ছে? একবার এই গন্ডারের নিচে পড়লে তোমার মতো হৃদার কোনো অস্তিত্বও থাকবে না। আপনি কিন্তু... সারোয়ারের শেষ কথাটা হৃদার মাথায় খেলতেই সে চুপ হয়ে যায়। অপরদিকে সারোয়ার মুচকি মুচকি হাসছে। হৃদা ঝগড়ায় হেরে গিয়ে মুখ ফুলিয়ে বসে থাকে। সারোয়ার আর কিছু না বলে সোজা দরজা খুলে রুম থেকে বেরিয়ে পড়ে। ড্রয়িং রুমে আসতেই দেখে নৌশিন বেগম বসে আছেন। সারোয়ারকে দেখে তিনি উঠে বলেন, হৃদা উঠেছে বাবা? কখন তাকে ডেকে এসেছিলাম, উঠতেই চায় না। না মা, ও উঠেছে। বলছিলাম যে হৃদার খাবারটা আমার কাছে দিয়ে দেন, আমি খাইয়ে দেব। আর আপনারা সবাই খেয়েছেন তো? তোমার শ্বশুর একটু আগেই বাসায় আসলো, তোমার অপেক্ষা করছে, একসাথে খেতে বসবে। না মা, আপনারা খেতে বসে পড়ুন, আমার জন্য অপেক্ষা করবেন না প্লিজ। আমি হৃদার সাথেই খেয়ে নেব। কিন্তু তোমাকে রেখে আমরা কিভাবে? সমস্যা নেই, খেয়ে উঠুন আপনারা, আমাকে নিয়ে ভাববেন না। আমার এসবে কোনো সমস্যা নেই। নৌশিন বেগম আর কি বলবেন। উনি হৃদা আর সারোয়ারের খাবার সাজিয়ে দেন। সারোয়ার খাবার নিয়ে আবার রুমে চলে আসে। রুমে এসে দেখে হৃদা এখনো সেভাবেই বসে আছে। সারোয়ার খাবার নিয়ে এসে সামনে বসে বলে, হয়েছে, আর গাল ফোলাতে হবে না। মুখেই তো বলেছি শুধু, কাজের কাজ তো কিছুই করলাম না, এতেই এই অবস্থা। হৃদা তার দিকে তাকিয়ে বলে, আরেকবার এসব কথা বললে আর খাবোই না, ঔষধও খাবো না। ওলে আমার পিচ্ছি বউটা আমাকে থ্রেট দিচ্ছে দেখা যায়। ইস, ভয় পেয়ে গেলাম আমি। থাক, আর কিছু বলছি না, নাও খাওয়া শুরু করো। সারোয়ার যে তার সাথে মজা করছে তা হৃদা স্পষ্ট বুঝতে পারছে। তবুও সে আর কিছুই বলে না, কারণ সারোয়ারের এমন মজা করা তো সে নিজেও এনজয় করছে। সারোয়ার আসার পর থেকে তার খুব ভালো লাগছে। তবে লোকটা তো চলেই যাবে আবার, তার আগে এই কয়েকটা দিন একটা শান্তিতে কাটাতে চায় সে। তাই ঝামেলা না বাড়িয়ে সে চুপচাপ সারোয়ারের হাত থেকে খাবার খেয়ে নেয়। খাবার এক পর্যায়ে সারোয়ার কিছুটা আফসোসের ভঙ্গিতে বলে, ভেবেছিলাম বিয়ের পর বউয়ের হাতে খাবার খাবো, আমি আরামে বসে থাকবো আর বউ আমায় খাইয়ে দেবে। এখন তো দেখছি সব উল্টো হচ্ছে আমার সাথে। আমার বউটাই আমার থেকে সব সেবা নিচ্ছে। আমারও কপাল। সারোয়ারের কথায় এবার হৃদা আর রাগ করে না, বরং তার কথার ভঙ্গি দেখে আরও হাসতে থাকে। হৃদার হাসি দেখে সারোয়ার বলে, হাসলে তোমায় খুব সুন্দর লাগে হৃদা, আর লজ্জা পেলে আরও বেশি সুন্দর লাগে। লজ্জায় যখন তুমি একদম স্ট্রবেরি হয়ে যাও, তখন আরও বেশি কিউট লাগে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।